আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছো। যারা BCD ইউনিটে পরীক্ষা দিবা, তোমরা জানো তোমাদের পরীক্ষায় প্রতি বছরই একটা টপিক থেকে নিশ্চিত করে প্রশ্ন আসে। সংখ্যাটা 4, 5, 6, হাইয়েস্ট 15টা আসার রেকর্ড আছে। টপিকটা হলো পেইন পয়েন্ট এরর। আমি পেইন পয়েন্ট এরর এর ভিডিও তৈরি করার অনেকগুলো রিকোয়েস্ট পাচ্ছিলাম অনেকের কাছ থেকে, আর এবছর দেই নেই। এই জন্য আসলে ভাবছি কিছু ক্লাস যদি নেওয়া যায় কেবলমাত্র পেইন পয়েন্ট এররের উপরই। আশা করছি তোমরা পেইন পয়েন্ট এরর টপিকটা ভালোভাবে নিজের মতো করে পড়ে ফেলেছো। যারা নতুন করে পড়তে চাও, 2-1 দিন হাতে থাকলে, 4-5 দিন হাতে থাকলেও খুব বেশি চাপ নিয়ে শুরু করা যাবে না। বাট প্রত্যাশা করি যারা আমার সাথে আজকের ক্লাসটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা উপকার পাবে ইনশাআল্লাহ। আমরা 3টা প্রশ্ন করে দেখাচ্ছি। প্রথম প্রশ্নে লেখা আছে, এবং এগুলো সবই তোমাদের পরীক্ষায় আগে আসছিল, এগুলো সবগুলো প্রশ্নই খুবই হেভি ওয়েট। চট্টগ্রামের পেইন পয়েন্ট এরর বারে বারে রিপিট হয়, একই সেন্টেন্স বারে বারে আসার অনেকগুলো রেকর্ড আছে। বাট এই একই মুডের প্রশ্ন রেকর্ড রিপিট হতে পারে। একই মুডের সেন্টেন্স, একই রুলের থেকে আসা সেন্টেন্স, অথবা একই সেন্টেন্স অনেকবার আসছে, অনেকগুলো প্রশ্ন আছে এমন। আসো, এ রে অফ লাইট পাসিং থ্রু দ্য সেন্টার অফ আ থিন লেন্স কিপ ইটস অরিজিনাল ডিরেকশন। তোমরা পেইন পয়েন্ট এরর নিচের প্যাটার্নটা জানো, 4টা কি 5টা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে, অথবা পাশে ABCD লিখে থাকে। আমি পাশে লিখে রাখছি, একটা ভুল থাকবে, যেটা ভুল সেটা উত্তর, ঠিকটা তুমি ওখানে লিখে দিয়ে আসতে হবে না। ভালো দিক আমাদের আগের পরীক্ষার মতো, বাট আমরা একটু জেনে গেলে সহজ। 2 নম্বরটাতে বলছে, আফটার শি হ্যাড ড্রেসড অ্যান্ড ড্যাশ ব্রেকফাস্ট শি লেফট ফর দ্য স্টেশন টু ক্যাচ দ্য ট্রেন। তিনি বলছে, দ্য ভ্যালিউ অফ দ্য ডলার ডিক্লাইন্স অ্যাজ দ্য রেট অফ ইনফ্লেশন রেইজেস। 3টা সেন্টেন্স। এবং আমি একটা কথা বলি, এখানে পেইন পয়েন্ট এরর পাঠতে গেলে নিশ্চয়ই তোমাকে গ্রামাটিক্যাল যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লাইক টেন্স, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস, তারপর কন্ডিশনাল সহ আরও কিছু পয়েন্ট পারতে হয়। গ্রামার ভালো পারবা যখন তুমি পেইন পয়েন্ট এরর ভালো পারবা। আর পেইন পয়েন্ট এরর যদি তুমি ভালো পারো, তুমি ইংলিশে খুব স্ট্রং, এটা যে কেউ তোমাকে সহজে বলে দিতে পারবে। অ্যান্ড দেন তোমাকে অফকোর্স ইংলিশ রিডিং পড়ার অভ্যাসটা থাকলে অনেক কিছু সহজে পেরে যাবা। পরীক্ষার হলে তুমি হয়তো গ্রামাটিক্যাল প্যাটার্ন চিন্তা করে আনসার বের করা একটু টাফ হয়ে যেতে পারে, কারণ সময় কম, অনেক বিষয়ে পরীক্ষা দিতে হয়, কোশ্চেন বেশি, কেমন মাথা চাপও থাকে। ফলে তুমি ইংলিশ সেন্টেন্সটা রিডিং পড়ো, এখানকার উত্তর যেটা কারেক্ট জানো তুমি, সেটা ধরে রিডিং পড়ো 2-4 বার। দেখো পরীক্ষা হলে তোমাকে হেল্প করে দিবে, ওনারা বলে দিবে, তোমার মুখটা হেল্প করবে যে এই নাম্বারে ভুল, এই নাম্বারের কথাটা তোমার মুখের সাথে ফিট না। আসো, 1 নম্বর প্রশ্ন, এ রে অফ লাইট পাসিং থ্রু দ্য সেন্টার অফ আ থিন লেন্স। দেখো ভাই, আমাদের ভার্ব হলো কি? কারণ আমি তোমাদেরকে একটা কথা বলে এসেছিলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা ক্লাস নিয়েছিলাম, তো সেখানে বলেছিলাম অনেকগুলো শব্দ মিলে যখন সাবজেক্ট হয়, তখন আমাদের মূল সাবজেক্ট হয় বাক্যে থাকা প্রথম প্রিপজিশনের আগের শব্দটা। তাহলে দেখো, এই পুরো কথাটাই কিন্তু সাবজেক্ট, এই পুরোটাই সাবজেক্ট, এখানে কোনো ভার্ব নাই, বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে কিপটা হলো ভার্ব। তাহলে আসো তো ভাই, আমরা অফ দিয়ে এখানে একটা পাইলাম, অফ দিয়ে এখানে একটা পাইলাম, থ্রো দিয়ে পাইলাম প্রিপজিশন, এখানে একটা অফ দিয়ে পাইলাম। অনেক বইতে লেখা থাকে অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলে প্রিপজিশনের আগেরটা। আমি প্রিপজিশন আগের কথাটা বলি না, কারণ ভাইয়া যদি 3টা শব্দ দিয়ে প্রিপজিশন যুক্ত হয়, 10টা দিয়েও যুক্ত হতে পারে, অনেক লম্বা লম্বা সেন্টেন্স পাওয়া যায় ইংলিশে। তাহলে তুমি খেয়াল করবা, অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট যুক্ত হলে বাক্যের সাবজেক্টে থাকা প্রথম প্রিপজিশন আগের শব্দটা ভার্ব নির্ধারণ করবে। তাহলে এ রে অফ লাইট পাসিং থ্রু দ্য সেন্টার অফ দ্য থিন লেন্স, আমাদের মূল সাবজেক্টকে এ রেই, সিঙ্গুলার না। এখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটা কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে এ রেই যেহেতু সিঙ্গুলার, আমাদের কিপে যা কি লিখতে হবে ভাই বোন? কিপস। এখন তুমি রিডিংটা যেভাবে পড়বা, উত্তর কিপস হওয়া উচিত না? তুমি এবার এভাবে রিডিং পড়ো, এ রে অফ লাইট পাসিং থ্রু দ্য সেন্টার অফ আ থিন লেন্স কিপস ইটস অরিজিনাল ডিরেকশন। এই পুরো সেন্টেন্সটা পড়ো। পরীক্ষা হয়তো এই সেম কোশ্চেনের ইটসের জায়গায় ওনারা এবার ইটসের জায়গায় দেয়ার দিয়ে দিবে, দেয়ার। তখন তুমি রিডিং পড়লে তুমি বুঝাবুঝি ছাড়াও দেখবা তোমার মুখে আটকে যাবে এই সেন্টেন্সটা যদি দেয়। স্টিল তুমি নিশ্চয়ই বুঝেই পড়ছো, কারণ একটা জিনিসকে রেফার করছে, ওই যেহেতু ইটস হবে, তাই না? অ্যান্ড দেন আফটার শি হ্যাড ড্রেসড। ভাই জানো, আমরা জানি আফটার শব্দটা যখন বাক্যে কনজাংশন হয়, এটা কনজাংশন আকারে বসেছে। কীভাবে বুঝলাম? দেখো, বাক্যের মাঝে একটা কমা আছে, তাহলে এখানে আমরা জানি আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট। আফটার শি হ্যাড ড্রেসড, তাহলে হ্যাড ড্রেসড আবার এইট হয় নাকি? তাহলে এখানে এই ইট ভার্বের জন্য কিন্তু অক্সিলারি হ্যাডটা আছে। তাহলে হ্যাড ড্রেসড যেমন ভার্বের 3 ফর্ম, এখানে ইটে যাওয়া কি হবে? ইটেন।
এটাই আমরা জানি তো, আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট, আফটারের পূর্বে হয় পাস্ট ইনডিফিনিট। এখন বলবো স্যার পূর্বে তো কিছু নাই, এই যে কমা দিয়ে যে বাকি কথা আছে এই কথাটা মূলত আফটারের পূর্বে লেখা। বাক্যটা মূলত ছিল শি লেফট ফর দ্য স্টেশন টু ক্যাচ দ্য ট্রেন আফটার শি হ্যাড ড্রেসড অ্যান্ড ইটেন ব্রেকফাস্ট। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে তোমরা এখানে হ্যাড ড্রেসড, এইটা জায়গায় কী হবে, ইটেন। অ্যান্ড দেন দ্য ভ্যালু অফ দ্য ডলার ডিক্লাইন্স, ডলারের দাম কমছে, দ্য ভ্যালু অফ দ্য ডলার ঠিক আছে, অফ দ্য ডলার ডিক্লাইন্স ঠিক আছে, আমাদের মূল সাবজেক্ট দ্য ভ্যালু, ডিক্লাইন্স কমে গেছে, অ্যাজ যেহেতু দ্য রেট অফ ইনফ্লেশন, ইনফ্লেশনের রেট, একটা ভারত দরকার, রেইজেস নাকি রাইজেস, তোমরা নিশ্চয়ই এই দুইটা ভার্বের পার্থক্য খুব ভালোভাবে জানা উচিত। চট্টগ্রামে খুব প্রশ্ন আসে এই দুইটা ভার্বের মুডে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আকারে তোমরা পড়ে থাকো। রাইজ ভার্বটা হলো ইনট্রানজিটিভ ভার্ব আর রেইজ ভার্বটা হলো ট্রানজিটিভ ভার্ব। রাইজটা হলো ট্রানজিটিভ আর রেইজ ভার্বটা হলো রাইজটা হলো ইনট্রানজিটিভ, যার পর অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে না। আর রেইজটা হলো ট্রানজিটিভ, যার পর অবশ্যই একটা অবজেক্ট থাকে। এখন দেখো ভাই, রেইজেসের পর কিন্তু অবজেক্ট থাকতে হয়, কারণ রেইজেসটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে রেইজেস না কি হওয়া উচিত ছিল, রাইজেস। তাহলে আবার বলি, রাইজ যে ভার্বটা এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, যার পর অবজেক্ট থাকে না। ইনট্রানজিটিভ ভার্বে হলো এমন ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে না। আর রেইজ হলো এমন ভার্ব যেই রেইজটা ট্রানজিটিভ, আর ট্রানজিটিভ ভার্ব হলো এমন যার পর অবশ্যই একটা অবজেক্ট থাকবে। আমরা এখানে কোনো অবজেক্ট দেখছি না, অন্যদিকে ওনারা ট্রানজিটিভ ভার্ব রেইজটা লিখে রেখেছেন, ফলে এখানে রেইজেস আর কি হবে, রাইজেস। বাক্যটা হবে দ্য ভ্যালু অফ দ্য ডলার ডিক্লাইন্স অ্যাজ দ্য রেট অফ দ্য ইনফ্লেশন রাইজেস। ওকে, অ্যান্ড দেন কোশ্চেন 4, 5, 6, এই 4 নম্বর মোডের কোশ্চেন চট্টগ্রামে অনেকবার, মানে আমার দেখা 5-7 বার আসছে। এটা তোমাদেরকে আগেও বলেছিলাম, সাবজেক্ট অফ এগ্রিমেন্টের ক্লাসে সম্ভবত, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, এদের পর নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। খুব খেয়াল রেখো, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, এদের পর নাউন হয় সিঙ্গুলার, ভার্ব হয়, নাউন হয় প্লুরাল, ভার্ব হয় প্লুরাল। উল্টা বলছি কেন, নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। তাহলে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফের পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় কি ভাইয়া, সিঙ্গুলার, ছোটোটা। আসো, নেইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড ফর অ্যাডমিশন টু দ্য বিজনেস ফ্যাকাল্টি ওয়ার এলিজিবল ফর স্কলারশিপস। নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো। 5, এয়ার পলিউশন টুগেদার উইথ লিটারিং আর কজিং মেনি প্রবলেমস ইন আওয়ার লার্জ ইন্ডাস্ট্রিয়াল সিটিজ টুডে। দ্য হার্ডার হি ট্রাইড দ্য ওয়াস্ট হি ডান্সড বিফোর দ্য লার্জ অডিয়েন্স। উত্তর পেয়ে যাওয়ার কথা তোমরা। দেখো ভাই, এখানে ওয়ার আমাদের ভুল, ওয়ারটা ভুল। কেন ভুল? আসো, ওই যে বললাম নেইদার অফ, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফের পরে নাউন হয় প্লুরাল। দেখো নাউনটা প্লুরাল লেখা আছে। এখন এই ক্যান্ডিডেটসের ব্যাপারে আলাদা কিছু কথা বলা আছে, হু হ্যাড অ্যাপ্লাইড, ঠিক আছে। এখানে নেইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড ফর অ্যাডমিশন টু দ্য বিজনেস ফ্যাকাল্টি। আমি তোমাদেরকে অন্য কোনো একটা ক্লাসে বলে এসেছিলাম, বাক্যের শুরুর দিকে যদি কোনো সাবজেক্ট পাও, 1 ওয়ার্ডের বা 5 ওয়ার্ডের হোক, সেটা সাবজেক্ট পাও কিন্তু তার ভার্ব নাই, তার আগে একটা রিলেটিভ প্রনাউন চলে আসছে। আবার বলি, বাক্যের শুরুতে একটা সাবজেক্ট পাইছো 1, 2, 3, 4, 5 ওয়ার্ডের, কিন্তু এই সাবজেক্টের ভার্ব না এসে একটা কি চলে আসে, রিলেটিভ প্রনাউন চলে আসে। তখন তোমার বুঝে নিতে হবে এই রিলেটিভ প্রনাউনের আগের যে সাবজেক্টটা 1, 2, 3, 4, 5, 6 ওয়ার্ডের, এটার ভার্ব হলো সেকেন্ড ভার্বটা। ওকে, তাহলে এই যে নেইদার অফ দ্য টু ক্যান্ডিডেটসের ভার্ব হলো ওয়ারটা। এখন এই ওয়ারটাই ঠিক আছে ভাইয়া, মনে হইতে পারে স্যার আপনি ক্যান্ডিডেটস প্লুরাল, ওয়ারও ঠিক আছে, বাক্যটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্স আছে। আপনার অসুবিধা কি? অসুবিধাটা হলো ওই জায়গায় ভাইয়া, ওই যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফের পরে নাউনটা প্লুরাল হয় ঠিকই, ভার্বটা হয় কি, সিঙ্গুলার। ফলে উত্তর হবে নেইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস ওয়াজ এলিজিবল ফর। এটা খেয়াল রেখে, এলিজিবলের পরে ফর হয় কিন্তু এলিজিবল শব্দটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে নেইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস ওয়াজ হবে, এখানে কি হবে, ওয়াজ, কারণ নেইদার অফের পরে নাউন প্লুরাল, ভার্ব হবে কি, সিঙ্গুলার। অ্যান্ড দেন এয়ার পলিউশনটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা জানো, তোমরা নিশ্চয়ই জানতে হবে। সাবজেক্ট অফ এগ্রিমেন্টের সময় তোমাদের আমি পড়িয়েছি, তোমরা নিজেরা পড়ো। টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নট, এগুলো দিয়ে যখন দুটা সাবজেক্ট যুক্ত হবে, ভার্ব হবে কোনটা দিয়ে, প্রথমটা দিয়ে। দেখো ভাই, আমাদের এই পুরোটাই সাবজেক্ট, এয়ার পলিউশন টুগেদার উইথ লিটারিং। তাহলে আমাদের মূল সাবজেক্ট কি ভাইয়া, এই টুগেদার উইথের আগেরটা। এটা তো আমরা এমনও জানি, প্রিপোজিশন আগেরটা দিয়ে ভার্ব নির্ধারণ করতে হয়। তাহলে এয়ার পলিউশনটা যেহেতু সিঙ্গুলার, ফলে কি আর হবে নাকি, ইজ হবে, ইজ হবে। তাহলে এয়ার পলিউশন টুগেদার উইথ লিটারিং ইজ কজিং মেনি প্রবলেমস ইন আওয়ার লার্জ ইন্ডাস্ট্রিয়াল সিটিজ টুডে। এবং তোমরা যত ততর কথাটা আমার কাছ থেকে নিশ্চয় জেনেছ, তোমরা নিজেরও আগে পড়েছ ডেফিনেটলি। দ্য হার্ডার হি ট্রাইড। দেখো ভাইয়া, আমরা যখন বাক্যের একটা পাশে দি প্লাস কম্পারেটিভ পাই, তখন বাক্যের মাঝে অফকোর্স একটা কমা থাকে।
কমা থাকে, অন্য পাশেও দি প্লাস কম্পারেটিভ ওয়ার্ড হয়। এখন দার পরে ওয়াস্টটা তো ভাইয়া সুপারলেটিভ মোডে আছে, আমরা জানি ব্যাড ওয়ার্স আর হলো ওয়াস্ট, মানে আমাদের তো এখানে কম্পারেটিভ আর্টিকেল দি প্লাস কম্পারেটিভ মোডটা প্রয়োজন, ওনারা সুপারলেটিভ ওয়ার্ড দিয়ে ভুল করে ফেলছে, তাহলে এখানে দ্য ওয়ার্স হবে, এটা হবে সেকেন্ড ফর্মটা। দ্য হার্ডার হি ট্রাইড, দ্য ওয়ার্স হি ডান্সড বিফোর দ্য লার্জ অডিয়েন্স, মানে যত বেশি সে পরিশ্রম করেছিল তত খারাপ সে করেছিল বিফোর দ্য অডিয়েন্স, মানে অনেক অডিয়েন্সের সামনে ডান্স করতে। আশা করছি ক্লিয়ার তোমরা। 4 থেকে 6 ডান। অ্যান্ড দেন 7, 8 করো। The teacher had the students to do their assignments in time. One of the crucial problem dash আমরা 8 নম্বর প্রশ্নটা আবার কিন্তু পেয়েছি, এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক উত্তর দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, প্রথমটাতে ভাইয়া টু ডু, তোমরা কজেটিভ ভার্ব এটার একবারে মানে জোর করে হলেও পড়বা, কেউ না পড়লে 15 মিনিট টাইম থাকলে কজেটিভ ভার্বটা দেখে যাবে, এটা তোমাদের পরীক্ষার সেই ইম্পর্টেন্ট টপিক, বিসিডি প্রত্যেক ইউনিটেই। ভাইয়া আমরা জানি কজেটিভ ভার্ব আকারে 5টা ভার্ব আমরা ব্যবহার করি যখন বাক্যের ভার্বটা কজেটিভ না হয়। লেট মেক, তোমরা জানো লেট মেক, হেল্প, হ্যাভ, গেট। আমি এখন পজিটিভ ভার্ব পড়াচ্ছি না, ইম্পসিবল সেটা তোমাদের জন্য, মানে ডিটেল দেখাতে পারছি না। আমরা এই 5টা ভার্ব দিয়ে যে কোনো ভার্বকে পজিটিভ ভার্ব বানাতে পারি। এগুলো পজিটিভ ভার্ব না, এগুলোর পরে যখন অবজেক্ট থাকে আর একটা ভার্ব আসে তখন এদেরকে আমরা পজিটিভ বলতে পারি। লাইক এই হেড মানে কিন্তু ভাইয়া হ্যাভটা, হেড মানে কিন্তু হ্যাভটা, হ্যাভের পর একটা অবজেক্ট আছে, দেখো অবজেক্ট থাকতেই হয়, পজিটিভ ভার্বের কন্ডিশন হলেও তারপর অবজেক্ট থাকবে। তাহলে হ্যাভ ভার্বের একটা অবজেক্ট আছে, অবজেক্টটা যখন ব্যক্তি হয়, আমরা জানি হ্যাভ এই পজিটিভ ভার্বটার পর যখন একটা অবজেক্ট ব্যক্তি থাকে তখন ভার্বের কোন ফর্ম লিখি আমরা? বেস ফর্ম লিখি। টু ডুটা থাকবে না। আর গেটের পর, গেট অবজেক্টটার পর, গেট পজিটিভ ভার্বটার পর অবজেক্টটা যদি ব্যক্তি হয় তখন আমরা ইনফিনিটিভ লিখি। মানে আমরা হ্যাভের পর ব্যক্তি হলে অবজেক্টটা যদি ব্যক্তি হয় তখন আমরা বেস ফর্ম লিখি, আর গেটের পর অবজেক্ট ব্যক্তি হলে আমরা কি লিখি? ইনফিনিটিভ লিখি, মানে টু ডুটা লিখতে পারতাম। ফলে এখানে টু ডু যা কি হবে? ডু। তাহলে পজিটিভ ভার্বের প্যাটার্নটা ভালোভাবে খেয়াল রাখো ভাই। এই যে লেট মেক হেল্প হ্যাভ গেট, এদের পরে ব্যক্তি হলে কী হয়, বস্তু হলে কী হয়, অনেকে ডু আর রিসিভ দিয়ে পড়ো, আপ টু ইউ ভাইয়া, নো প্রবলেম। দেন ওয়ান অফ দি আমরা বলেছিলাম ওয়ান অফ দ্য ক্রুশাল প্রবলেমস হবে। এই যে বলছিলাম একটু আগে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফের পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার, দেখো ভার্ব সিঙ্গুলার লেখা আছেই। ফলে ওয়ান অফ দ্য ক্রুশাল প্রবলেমস অফ দ্য ডে ইজ পপুলেশন এক্সপ্লোশন। ওকে, and then 9, 10 the price of crude oil used to be a great deal lower than now, wasn't it? 10 বলছে the professor went fishing after he dash reading and absorbing novel। 10 নম্বর কোশ্চেনটা বলে এসেছি তোমাদেরকে। 9 নম্বর কোশ্চেনের মুডের সব ইউনিটের প্রশ্ন আসে, ইনক্লুডিং ABCD, এই ইউনিটও কিন্তু প্রশ্ন নিশ্চয়ই আসছে ট্যাগ কোশ্চেন থেকে। উত্তর দেখাচ্ছে ভাই, আসো। 9 নম্বর কোশ্চেনটা হলো দ্য প্রাইস অফ ক্রুড অয়েল ইউজ টু বি আ গ্রেট ডিল লোয়ার দেন নাও, ওয়াজন্ট ইট? ট্যাগ কোশ্চেন ভাইয়া। আমরা ট্যাগ কোশ্চেনে অ্যামিজার ওয়াজার কখন লিখি? যখন আমাদের মূল সেন্টেন্সে অ্যামিজার ওয়াজার হ্যাভ হ্যাজেড থাকে। মূল কথা হলো আমাদের ট্যাগ কোশ্চেনের মূল সেন্টেন্সে অ্যামিজার ওয়াজার হ্যাভ হ্যাজেড থাকলেই, মানে যেই অক্সিলারি থাকবে সেই অক্সিলারিটাকে আমরা ব্যবহার করি এখানে। এখন যখন অ্যামিজার ওয়াজার হ্যাভ হ্যাজ হ্যাড শেল শুড এগুলো কিছু থাকে না, প্রিন্সিপাল ভার্ব থাকে, তখন আমরা কি লিখি? ডিড দিয়ে কাজ করি। ফলে এখানে ওয়াজন্ট ইট, ওয়াজটা নাই, ফলে এটা ভুল নিশ্চিত, আমরা এখানে ডিড অ্যান্ড ডিড লিখতে হচ্ছে। কি লিখতে হচ্ছে? ডিড অ্যান্ড ডিড। অ্যান্ড দেন যেহেতু এটা পাস্ট টেন্সকে রেফার করছে, তোমরা জেনে থাকো ইউজ টু, কি এটা? ইউজ টু বি, মানে দ্য প্রাইস অফ ক্রুড অয়েল ইউজ টু বি আ গ্রেট ডিল লোয়ার দেন নাও, মানে ক্রুড অয়েলের দাম এখন কি দেন নাও, এখনকার চেয়ে অনেক বেশি কম ছিল, এটাকে রেফার করছে, মানে অতীতকালকে রেফার করছে। ফলে এখানেও অ্যামিজার ওয়াজার নাই বিধায় আমরা অ্যামিজার ওয়াজার দিয়ে ট্যাগ কোশ্চেন করতে পারছি না, ডিডে যেতে হচ্ছে, পাস্ট টেন্স মোডে আছে। দেন দ্য প্রফেসর ওয়েন্ট ফিশিং, দেখো ভাই বলেছিলাম একটু আগেই আফটারটা নর্মালি বাক্যের মাঝেই বসে, মোস্ট অফ দ্য কেসেস এটা কনজাংশন। এখন আফটার এর আগে দেখছি পাস্ট টেন্স লেখা আছে, পাস্ট ইনফিনিট টেন্স আন্ডারলাইন করা নাই, তার মানে এটা অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে আফটার আগে পাস্ট ইনফিনিট টেন্স, পরে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাজ কি হবে? হ্যাড। এবং ফিনিশ ভার্বটা খেয়াল রাখো ভাই, ফিনিশ ভার্বের পর ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়। ফিনিশ ভার্বের পর আরেকটা ভার্ব আসলে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। রিডিং পড়ো, রিডিং পড়লে হয়তো তুমি কোশ্চেনটা সমাধান করেছো এই কারণে, বা উত্তর প্রশ্ন পেয়ে যাওয়া হয়তো ফিনিশের কারণে, ফিনিশের পরে রিডিং হয়েছে। রিডিং মানে রিডিং দরকার নাই ভাই, রিডিং মানে অন্য কোনো ওয়ার্ড আসতে পারে, আসুক না,
ফিনিশের পর একটা ভার্ব আসলে জিরান্ড হবে। তাহলে উত্তর হচ্ছে দ্য প্রাইস অফ ক্রুড অয়েল ইউজ টু বি এ গ্রেট ডিল লোয়ার দেন নাও, ওয়াজন্ট ইট না হয় কী হচ্ছে ভাই বোন, ডিডেন্ট ইট। অ্যান্ড দ্য প্রফেসর ওয়েন্ট ফিশিং আফটার হি হ্যাড, কারণ আফটারের আগে পাস্ট ইনফিনিট টেন্স আছে, পরে পাস্ট পারফেক্ট আছে। এখন আফটারটা যদি বাক্যে শুরুতে থাকতো তখন দেখতা তুমি বাক্যটা এমন হইতো আফটার হি হ্যাজ, মানে আফটার হি হ্যাড ফিনিশড রিডিং অ্যান্ড অ্যাবজর্বিং নোভেল, কমা দিয়ে এই কথা লেখা থাকতো, কমা দিয়ে কথা লেখা থাকতো। দ্যাটস ইট। এই ছিল তোমাদের সাথে আজকের আমার ক্লাস। আশা করি ক্লাস করে তোমার উপকার পেয়েছো। যদি পেয়ে থাকো ভিডিওতে একটা লাইক দিবা, অফকোর্স তোমার কিছু বন্ধুর সাথে শেয়ার এবং মেনশন করবা। ভালো থাকবা সবাই, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।